আসো স্টার্ট করি আমরা। তো আমরা প্রথমে পড়বো হচ্ছে কাউন্টারফিট কারেন্সি। কাউন্টারফিট কারেন্সি, কাউন্টারফিট কারেন্সি। এটা হচ্ছে নোট, রিয়েল নোট। রিয়েল নোটে ইউভি রে দিলে রিয়েল নোট কিছু কালার তৈরি করে। এই কালার দেখে আমরা বলতে পারি যে এটা রিয়েল নোট। কালার গুলো কিরকম, এই নোটের গায়ে এরকম কিছু কালার তৈরি করে। এই কালার গুলো দেখে আমরা বুঝতে পারি যে নোটটা আসলে কি রিয়েল, নোটটা আসলে রিয়েল। ঠিক আছে, এখন এই যে চিকচিক করতেছে, এই চিকচিকটা যদি না থাকে ইউভি দেওয়ার পরেও, তাহলে নোটটা ফেক। এখন নোটটা রিয়েল, কিন্তু যদি এই চিকচিকটা না থাকে তাহলে নোটটা ফেক। তাহলে নোটটা ফেক, তাহলে নোটটা কি হবে, নোটটা হবে ফেক। যদি এই চিকচিকটা না থাকে তাহলে নোটটা হবে ফেক, এই চিকচিকটা না থাকলে নোটটা হবে কি ফেক। এই চিকচিকটা যদি না থাকে তাহলে নোটটা কি হবে, নোটটা হবে ফেক। নোটটা হবে ফেক, বা নোটটাকে আমরা কি বলতে পারবো, কাউন্টারফিট। কি বলতে পারবো, কাউন্টারফিট নোট বা কাউন্টারফিট কারেন্সি। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে এই যে চিকচিক করতেছে এটা কেন করতেছে? এটা করতেছে বিকজ অফ আ কম্পাউন্ড কল্ড ফসফর। এটা দিয়ে আমাদের নোটগুলো তৈরি করা হয়, আর এটাই মূলত এই চিকচিকের পিছে দায়ী। এই যে ফসফর আছে, এই ফসফর দিন শেষে কি, ফসফর হচ্ছে মেটাল অক্সাইড এবং মেটাল অক্সাইড এবং মেটাল অক্সাইড এবং ল্যান্থেনাইড আয়নের মিক্সচার। ফসফর হচ্ছে মেটাল অক্সাইড আর ল্যান্থেনাইড আয়নের মিক্সচার। তো এটার উদাহরণ দিই আমরা, এক্সাম্পল 1। ওকে, এক্সাম্পল 1 হচ্ছে ইট্রিয়াম ট্রাইঅক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন। আচ্ছা, মেটাল অক্সাইড মানে মেটাল থাকবে, অক্সিজেন থাকবে। ইট্রিয়াম হচ্ছে মেটাল আর ও হচ্ছে অক্সিজেন, তাহলে এটা কি একটা মেটাল অক্সাইড। আর ইউরোপিয়াম আয়ন এটা হচ্ছে ল্যান্থেনাইড আয়ন। তুমি যদি তোমার হারাধন্নাক বইটা খুলো, প্রথম কয়েকটা পেজের মধ্যে প্রথম কয়েকটা পেজ উল্টালে তুমি পিরিয়ডিক টেবিল পেয়ে যাবা। সেই পিরিয়ডিক টেবিলে তুমি পাবা যে পিরিয়ডিক টেবিলটা দেখতে এরকম, এরকম দেখতে একটা পিরিয়ডিক টেবিল পাবা, ঠিক না? এই পিরিয়ডিক টেবিলের ঠিক নিচে আরেকটা বক্স পাবা। এখানের মধ্যে তোমার দুই সারি কি দেওয়া আছে, দুই সারি বা দুই রো এলিমেন্ট দেওয়া আছে। উপরেরটা হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, বা এখানের যে মেটাল গুলো আছে এগুলো ল্যান্থানাইড মেটাল, বা এদেরকে কি বলা হয়, ল্যান্থানাইড বলা হয়। তাদের যে আয়ন সেটা হচ্ছে ল্যান্থানাইড আয়ন। এই ইউরোপিয়ামকে তুমি উপরের রোতেই পাবা। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল। এটা কি, এটা একটা ফসফর। মেটাল অক্সাইড আর ল্যান্থানাইড আয়ন মিলে কি তৈরি করছে, ফসফর তৈরি করছে। মেটাল অক্সাইডের নাম হচ্ছে ইট্রিয়াম ট্রাইঅক্সাইড, আর এভাবে বলতে পারো ডাইইট্রিয়াম ট্রাইঅক্সাইড, আর এটাকে বলতে পারো ইউরোপিয়াম আয়ন। তো এটা যদি ইউজ করা হয় তাহলে নোটের মধ্যে ইউভি দিলে নোটটা রেড কালার তৈরি করবে, নোটটা রেড কালার তৈরি করবে, নোটটা রেড কালার তৈরি করবে, নোটটা রেড কালার তৈরি করবে। আসো, এরপরে আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাব। সেটা হচ্ছে, এটার নাম বাবা আমি জানি না, এটার নাম জানারও ইচ্ছা নাই। জাস্ট তুমি এতটুকু বুঝো যে এখানের মধ্যে এটা হচ্ছে মেটাল অক্সাইড আর এটা হচ্ছে ল্যান্থানাইড আয়ন, এটা হচ্ছে টারবিয়াম। তুমি যদি খুঁজো তাহলে তুমি পাবা টারবিয়ামকে। ল্যান্থানাইড সিরিজে খুঁজো তুমি টারবিয়ামকে পেয়ে যাবা। তার আয়নটা কি, একটা ল্যান্থানাইড আয়ন, কারণ টারবিয়াম ইটসেলফ কি একটা ল্যান্থানাইড। আর এটা হচ্ছে একটা মেটাল অক্সাইড। কেন এটা মেটাল অক্সাইড, সিরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তিনটাই মেটাল। মাথায় রাখবা যতগুলো আম আছে সবগুলো আমি কি মেটাল, সিরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এগুলো কি শেষে আম আছে না, তো যত আম আছে সবগুলোই কি মেটাল। তাহলে এখানে মেটাল আছে এবং অক্সিজেন আছে, তাই বলে হচ্ছে মেটাল অক্সাইড। তো মেটাল অক্সাইড আর টারবিয়াম
মিলে যদি ফসফরটা তৈরি করা হয়, আর এই ফসফরটা যদি নোটে ইউজ করা হয়, তাহলে ইউভি দিলে নোট গ্রিন কালার চিকচিক করবে, মানে এই যে চিকচিক করতেছে এগুলো গ্রিন কালার হবে যদি এটা ইউজ করা হয়। এবার আমরা এক্সাম্পল 3 তে যাই। এক্সাম্পল 3 সেটা হচ্ছে ব্যারিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, এবং আমরা ইউজ করব ইউরোপিয়াম 2+, এবং আমরা ইউজ করব ইউরোপিয়াম 2+। এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটা যদি ফসফর তৈরি করে, তাহলে সেই ফসফরটা যখন ইউভি রিসিভ করবে তখন নোটের মধ্যে ব্লু কালার চিকচিক করবে, ঠিক আছে? তাহলে এটা যদি ইউভি রিসিভ করে তাহলে সে লাল রঙের চিকচিক করে, এটা যদি ইউভি রিসিভ করে তাহলে সবুজ রঙের চিকচিক করে, এটা যদি ইউভি রিসিভ করে তাহলে নীল রঙের চিকচিক করে। তাহলে আমরা ফসফর করে ফেলছি। ফসফরের পাশাপাশি আরেকজন এই আরেকজন এই চিকচিকের জন্য দায়ী, সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্ট ইঙ্ক, সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্ট ইঙ্ক। এখন দেখো বইয়ের মধ্যে ফসফরকে বলা হয়েছে একটা ডাই, ফসফরকে কি বলা হয়েছে? ডাই। আর ইনফ্লোরেসেন্ট হচ্ছে একটা ইঙ্ক। তো ইঙ্ক আর ডাই তো ভাই সেম কথা, তাহলে দুইটাকে আলাদা আলাদা করে লিখলো কেন? ফসফর যে কালার তৈরি করতেছে এটাই হচ্ছে ইনফ্লোরেসেন্স, এটাই হচ্ছে কি ইনফ্লোরেসেন্স। আর ইনফ্লোরেসেন্ট ইঙ্ক ইনফ্লোরেসেন্স করে, তাহলে দুটোটা কি একই জিনিস না? তাহলে ফসফরকে চাইলে আমরা ইনফ্লোরেসেন্ট ইঙ্ক বলতে পারি না? উত্তর হচ্ছে না, ফসফরকে চাইলে ইনফ্লোরেসেন্ট ইঙ্ক বলা যাবে না। ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের 500 টাকার নোট দেখি, বাংলাদেশের 500 টাকার নোট হচ্ছে সবুজ রঙের, তাহলে এই যে নোটটা সবুজ রঙের, এটা সবুজ রঙের কেন? কারণ এখানে যে ফসফরটা ইউজ করা হয়েছে সেটা সবুজ রঙের। এটাতে আমি যদি ইউভি দিই তাহলে এটা কিছু চিকচিক করবে, চিকচিক করবে। ওই চিকচিকটা কি রঙের হবে এটা নির্ভর করবে কোন ফসফর এখানে ইউজ করা হয়েছে। তাহলে ফসফর দুইটা জিনিসের জন্য দায়ী, নোটের কালারটার জন্য দায়ী এবং ইনফ্লোরেসেন্সের জন্য দায়ী। ইনফ্লোরেসেন্স মানে ইউভি দিলে যে চিকচিক করে সেটা ইনফ্লোরেসেন্সের জন্য দায়ী। নোটের কালারের জন্য দায়ী, ইনফ্লোরেসেন্সের জন্যও দায়ী। কে দায়ী? ফসফরাস দায়ী, সরি ফসফর দায়ী। কে দায়ী? ফসফর দায়ী। কিন্তু যেটা ইনফ্লোরেসেন্ট ইঙ্ক আছে সেটা হচ্ছে ইনভিজিবল, সেটা হচ্ছে ইনভিজিবল। তার মানে কি? তার মানে হচ্ছে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এই ইনফ্লোরেসেন্ট ইঙ্কটাকে তুমি নোটে দেখতে পাবা না, তুমি ইনফ্লোরেসেন্ট ইঙ্কটাকে নোটে দেখতে পাবা না। নোটের কোন নোটটাকে এমনি যদি তুমি হাতে নাও, তাহলে নোটটা যদি সবুজ রঙের হয় তাহলে বুঝতে হবে এই সবুজ রঙের পিছনে এই ইনফ্লোরেসেন্ট ইঙ্কের কোনো রোল নাই। নোটটা যদি লাল রঙের হয় তাহলে বুঝতে হবে এই লাল রঙের পেছনে ইনফ্লোরেসেন্ট ইঙ্কের কোনো রোল নাই। তাহলে ইনফ্লোরেসেন্ট ইঙ্ক কেন ইউজ করা হয়েছে? ওই যে ইউভি দেওয়া হবে, ইউভি দিলে যে চিকচিক করবে সেটা যে ইনফ্লোরেসেন্ট ইঙ্ক রোল প্লে করবে, তার মানে ইনফ্লোরেসেন্ট ইঙ্কও ওই চিকচিক গুলো তৈরি করবে, মানে সবুজ রং নীল রঙের চিকচিক যেগুলো হয় ওইরকম চিকচিক গুলো তৈরি করবে। আমি তো চিকচিক বলতেছি, পরীক্ষার খাতায় আবার চিকচিক লিখবা না, ওটাকে ইনফ্লোরেসেন্স বলে। কি বলে? ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স ইনফ্লোরেসেন্স তাহলে কি? চিকচিক, চিকচিক মানে কালার তৈরি হওয়া, ঠিক না? কালার তৈরি হওয়া। তো যতক্ষণ ধরে এনার্জি দেওয়া হবে ততক্ষণ ধরে লাইট তৈরি হওয়াটাকে আসলে ইনফ্লোরেসেন্স বলে, ঠিক আছে? তো যতক্ষণ ধরে ইউভি দেওয়া হবে ততক্ষণ ধরে চিকচিক তৈরি হবে, অর্থাৎ লাইট তৈরি হবে, ওটাকে কি বলা হবে? ইনফ্লোরেসেন্স বলা হবে, ঠিক আছে? ইনফ্লোরেসেন্স বলা হবে, ইনফ্লোরেসেন্স বলা হবে। আচ্ছা, তো এই ইনফ্লোরেসেন্স যদি কোন একটা নোটে থাকে তাহলে নোটটা হচ্ছে রিয়েল, এই ইনফ্লোরেসেন্স যদি কোন একটা নোটে না থাকে তাহলে নোটটা হচ্ছে ফেক। এবার আমরা যাব হচ্ছে এমআরআই তে। এমআরআই এমআরআই পড়ার আগে আমাদের কাছে পড়তে হবে এনএমআর কি জিনিস। এনএমআর কি জিনিস?
আচ্ছা, আমাদের বডিতে অ্যানামার স্পিসিস আছে। তো অ্যানামার স্পিসিসের উদাহরণ হতে পারে তোমার H+, এটা আমাদের একটা অ্যানামার স্পিসিসের উদাহরণ। ঠিক আছে, অ্যানামার স্পিসিস ভেরি গুড। ওকে, অ্যানামার stands for nuclear magnetic resonance. MRI stands for magnetic resonance imaging. ওকে, এই যে অ্যানামার স্পিসিস গুলো আছে তারা ইউজুয়ালি বডিতে র্যান্ডমলি থাকে। ইউজুয়ালি এগুলো র্যান্ডমলি থাকে। ঠিক আছে, এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানামার স্পিসিস, এগুলো ইউজুয়ালি এরকম র্যান্ডমলি থাকে, তাদের ওরিয়েন্টেশনটা র্যান্ডম হয়। যদি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে নেওয়া হয় তাহলে একটা ফিক্সড ওরিয়েন্টেশন চলে আসে। এরকম একটা ফিক্সড ওরিয়েন্টেশন চলে আসে যদি ম্যাগনেটিক ফিল্ডে না হয়, এখন প্রশ্ন হতে পারে হঠাৎ করে ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসছে? আমরা তো এমআরআই পড়তেছিলাম। এবার এমআরআই কি জিনিস? মানুষ অসুস্থ হইলে আমরা জানি মাঝে মাঝে মানুষদেরকে কি দেওয়া হয়, এমআরআই করতে বলা হয়, যে এমআরআই করে। এবার এমআরআই জিনিসটা কি? এমআরআই তোমার অনলাইন থেকে ইমেজ ডাউনলোড করলে আসলে ভালো হইতো, বাট একটু দেখাই, তোমরা দেখবা যে মুভিতে দেখবে এরকম একটা, মুভিতে না, তোমরা যদি হসপিটালেও যাও দেখবে এরকম একটা ডিভাইস দেখবা, যে একটা অনেক বড় একটা গুহার মতন একটা থাকে, অনেক বড় একটা সার্কুলার একটা রিং থাকে। এরপরে এই জায়গায় থাকে হচ্ছে একটা বেড, এই জায়গায় কি থাকে, এই জায়গায় একটা বেড থাকে, এই জায়গায় একটা বেড থাকে, এই জায়গায় একটা বেড থাকে, হ্যাঁ, এই জায়গায় একটা বেড থাকে। এন্ড দেন একটা মানুষকে এখানে শোয়ানো হয়, এন্ড দেন বেডটা সহ মানুষটা সহ ভেতরের দিকে চলে যায়। তাই মানুষটাকে ধরো ড্র করলাম, খুব একটা হাস্যকর মানুষ ড্র করবো, এ না, মানুষটা ড্র করলাম, ঠিক আছে। আবার ধরো মানুষটা একটু মোটা করে দিই, ঠিক আছে, ভেরি গুড। তো মানুষটাকে কি করানো হয়েছে, বেডটাতে শোয়ানো হয়েছে, এন্ড দেন মানুষটাকে ভেতরে ঢুকানো হয়েছে। তো মানুষটাকে যখন ভেতরে ঢুকানো হয় তখন আসলে কি হয়, এই যে বড় করে রিংটা আছে, এই রিংটা একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো মানুষের বডিতে যে অ্যানামার স্পিসিস গুলো ছিল ওগুলো আগে এরকম র্যান্ডমলি অ্যারেঞ্জ ছিল, যখন সে এই রিং এর ভেতর ঢুকবে তখন এগুলো এরকম ইউনিফর্মলি অ্যারেঞ্জড হবে। এরপরে এখানে দেওয়া হবে রেডিও ওয়েভ, মানুষটার বডির ভেতরে দেওয়া হবে কি, রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভ দিলে এই যে অ্যানামার স্পিসিস গুলো আছে তারা আরেকটা অ্যারেঞ্জমেন্ট গেইন করবে। তো তারা ধরো আগে এরকম ছিল, এখন ধরে একটু বেঁকে যাবে, এখন কি হবে, একটু বেঁকে যাবে, এরকম বেঁকে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে কি করা হবে, এরপরে রেডিও ওয়েভটাকে বন্ধ করে দেওয়া হবে।
যখন রেডিও ওয়েভটাকে বন্ধ করে দেওয়া হবে তখন মানুষটা কিন্তু এখনো কোথায় আছে? এমআরআই মেশিনের ভেতরে আছে। এমআরআই মেশিনের ভেতরে থাকার কারণে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এখনো আছে। তাই বলে এনএমআর গুলো কি এখনো অ্যারেঞ্জ থাকবে। তো রেডি ওয়েভ সরানোর পরে এমআরআই অ্যারেঞ্জ থাকবে, কিন্তু আগের অ্যারেঞ্জমেন্টে চলে যাবে। তো আগের অ্যারেঞ্জমেন্টে যে যাচ্ছে এখানে একটা সিগন্যাল তৈরি করা হয়। কি তৈরি হয়? এখানে একটা সিগন্যাল তৈরি হয়। এই যে এটা রোটেট করে আগের অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে, প্রত্যেকটা যে রোটেট করে আগের অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে, এখানে একটা সিগন্যাল তৈরি হয়। কি তৈরি হয়? একটা সিগন্যাল তৈরি হয়। এবার এই যে সিগন্যালটা আছে এটা এক টিস্যু এক সিগন্যাল দেয়, আরেক টিস্যু আরেক সিগন্যাল দেয়। ড্যামেজ টিস্যু এক প্রকার সিগন্যাল দিবে আর হেলদি টিস্যু আরেক প্রকার সিগন্যাল দিবে। মূলত এই সিগন্যাল থেকে আমরা আইডেন্টিফাই করি মানুষের বডির কোন অংশটা অসুস্থ বা কোন অংশটাতে প্রবলেম আছে, কোন অংশটা টিস্যুটা ড্যামেজ, সেটা আমরা এই সিগন্যাল থেকে আইডেন্টিফাই করি। তো এভাবে হচ্ছে আমরা এমআরআই দিয়ে মানুষের বডির ভেতরে ঝামেলাটা কোথায় সেটা বের করি এমআরআই দিয়ে। ওকে, ঠিক আছে। এখন তোমাদের বইয়ের মধ্যে একটা লাইন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তুমি লিখবা। আপাতত বুঝছো যে সমস্যাটা কিভাবে আইডেন্টিফাই করা হচ্ছে। এখন এমআরআই দিয়ে জাস্ট সমস্যাটা যে আইডেন্টিফাই করা হয় এমনটা না, এমআরআই দিয়ে ইমেজ তৈরি করা হয়। অর্গানের কি তৈরি করা হয়? ইমেজ তৈরি করা হয়। ঠিক আছে, আমি বুঝলাম যে এই অংশটাতে সমস্যা আছে, বডির এই অংশটাতে সমস্যা আছে। এখন বডির ওই জায়গায় যে অর্গানটা আছে ওটার ইমেজ আমার লাগবে না, এই ইমেজটা কিভাবে তৈরি করবে? তো আমাদের যে পানি আছে, পানিতে কি H+ আছে না? পানি কি H+ ও H-, এটাই তো পানি, ঠিক না? তো পানিতে H+ আছে, H2O তে কি H+ আছে। তো আমরা বলতে পারি H2O is made up of NMR species। ঠিক আছে, H2O এর মধ্যে কি আছে? NMR species আছে। H2O এর মধ্যে কি আছে? NMR species আছে। H2O এর মধ্যে কি আছে? NMR species আছে। এবার এই যে পানি আছে, পানি আমাদের পুরো বডিতে আছে না? পুরো বডির যতগুলো অর্গান আছে সবগুলোতে পানি আছে না? তো এই যে NMR species containing water আছে, NMR species containing water এর একটা কনসেন্ট্রেশন থাকবে না? এক এক অর্গানে এক এক কনসেন্ট্রেশন থাকবে না? মূলত এই কনসেন্ট্রেশনটাকে ইউজ করে এমআরআই অর্গানের ইমেজ তৈরি করে। বোঝা গেছে? ভেরি গুড। তো এটাকে আবার কয়েক জায়গায় বলছে ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন, জাস্ট কনসেন্ট্রেশন না বলে ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন বলছে। আচ্ছা, আমি বিষয়টা বুঝাই যে ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন কোথায় আসতেছে, কোথায় কনসেন্ট্রেশনের ডিফারেন্স অফ কনসেন্ট্রেশনটা ইউজ হচ্ছে আর কোথায় কনসেন্ট্রেশন ইউজ হচ্ছে। দেখো, ডিজিটাল কনসেন্ট্রেশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে, তুমি কনসেন্ট্রেশন লিখে ফেললে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু ক্ষেত্রে যে ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন এই ফ্রেজটা ইউজ করা হয়েছে এটা তোমাকে কনফিউজ করতে পারে, কিন্তু এটা তো কনফিউজ হওয়ার কিছু নাই। কেন কনফিউজ হওয়ার কিছু নাই? তো ধরো ফর এক্সাম্পল তোমার একটা অর্গানের ইমেজ তৈরি করা হচ্ছে। এবার স্বাভাবিক যে একটা অর্গান যদি থাকে তাহলে ওই অর্গানের এক অংশে পানির পরিমাণ বেশি থাকতে পারে, আরেক অংশে পানির পরিমাণ কম থাকতে পারে, ঠিক আছে? তো এই যে পানির পরিমাণটা আছে, এই পানির পরিমাণের ডিফারেন্সটা আইডেন্টিফাই করে এমআরআই ইমেজটা তৈরি করতেছে। বোঝা গেছে বিষয়টা? তো ডিফারেন্সের কথাটা থাকলেও কিন্তু ভুল না, কিছু জায়গায় শুধু কনসেন্ট্রেশন লিখছে, কিছু জায়গায় ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন লিখছে। তো তুমি যদি এমআরআই থেকে এতটুকু লিখো আশা করি কাজ হয়ে যাবে।